সবাইকে আমন্ত্রণ রাতের বাংলাদেশে। শুরুতেই জানাবো শিরোনাম। কার সুবিধায় ডিসেম্বরে না হয়ে এপ্রিলে নির্বাচন? প্রশ্ন আমির খসরুর। ভোটের ঘোষিত সময় নিয়ে মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া। আমাদের দেশের 18 কোটি জনগণের চিন্তা করে যে 2-4টা হওয়া দরকার, তারপরে নির্বাচন হওয়াটা বেটার। আমি মনে করি আসলে নির্বাচন দিয়ে দেওয়া অনেক ভালো। দেশটা একটু শান্তির দিকে। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব। তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। কাল যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। অ্যাওয়ার্ড নেবেন রাজিয়া চার্লসের কাছ থেকে। সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি পাননি, জানালেন প্রেস সচিব। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা। বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল। চিড়িয়াখানার প্রাণী আর প্রকৃতি উপভোগে নগরবাসী। বানর দেখতে আইছি, হরিণ দেখতে আইছি। আমি আমার বাবার সাথে এসেছি আর এখানে এসে আমার খুব ভালো লাগছে। 4-5 দিন থাকবো ইনশাল্লাহ, আর মোটামুটি ঘুরতে ভালোই লাগতেছে। কাঙ্ক্ষিত দাম না পেয়ে ভাগাড়ে চামড়া ফেলছেন মৌসুমী ব্যবসায়ীরা। বস্তায় সংগ্রহের লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। গেল বছরের চেয়ে দাম বেশি, দাবি উপদেষ্টার। আদা পচা চামড়া 700-800 টাকায় বিক্রি হতো অনেক বেশি, আর যেটা ভালো চামড়া এটা 1200-1300 টাকায় বিক্রি। আজকাল 700 করে, আর দোকানে 800, এই অবস্থা। তো আমাকে গাড়ি ভাড়া কিনা লাভ কি পোষাইলো? বাল বাচ্চার মতো লিয়া লুজি করে খামো, ওই জিনিসটা নাই। বিক্ষোভ সহিংসতায় উত্তাল যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস। অবৈধ অভিবাসী বিরোধী অভিযানের জেরে তুঙ্গে পৌঁছেছে বিশৃঙ্খলা। দুদিনে আটক 200। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে। অনুশীলনে ঘাম ঝরিয়েছে বাংলাদেশ সিঙ্গাপুর। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে আশা দু দলের। হামজা সমিত সোমকে ঠেকাতে ছক কষছে লায়ন্সরা। এতক্ষণ শিরোনামগুলো দেখলেন, আর আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল তিতুমির। অন্তর্বর্তী সরকারের অধীনে প্রভাবমুক্ত নিরপেক্ষ নির্বাচন আদৌ হবে কিনা তা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দুটি দলের খপ্পরে পড়ে সরকার তাদের দিকে হেলে পড়েছে। সকালে চট্টগ্রামের মেহেদীবাগের বাসায় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। বিভিন্ন বিষয় উঠে আসে নির্বাচন, সংস্কার ও শেখ হাসিনার বিচার সহ সমসাময়িক প্রসঙ্গ। বলেন, দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে এপ্রিল মাসে নির্বাচন করার মতো যৌক্তিকতা নেই। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরে নির্বাচন করা সম্ভব। তারপরও কেন নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে তো এখন একটা বিভিন্ন সন্দেহের উদ্রেক ঘটছে। এর পেছনে কি চিন্তা, কারা এটা প্রভাবিত করছে? যারা এটা প্রভাবিত করে সেই জায়গায় নিয়ে গেছে, তাহলে আগামী দিনে তারা, এই সরকার তাদের প্রভাবমুক্ত থেকে নিরপেক্ষ নির্বাচন করতে পারবে? এই প্রশ্নটা এখন উঠে চলে আসছে। নয়াপল্টনে স্বল্প আয়ের মানুষের মাঝে খাবার তুলে দেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী। এর আগে দাবি করেন নির্বাচনের মাস অক্টোবর থেকে ফেব্রুয়ারি, কিন্তু দুই একজনের কথায় সরকার প্রধান ভোটের সময় নির্ধারণে অপরিণামদর্শী সিদ্ধান্ত নিয়েছেন। গোটা নির্বাচনী প্রচারণাটা রমজান মাসে পড়বে, রোজা রাখবে না ওই গরমের মধ্যে সে নির্বাচনী প্রচারণা চালাবে? এইটা একেবারে অর্বাচীনের মতো অপরিণামদর্শী এই সিদ্ধান্ত। কারণ আমরা জানি যে নির্বাচনেরও একটা বছর আছে। এ ধরনের অক্টোবর, নভেম্বর থেকে বড়জোর ফেব্রুয়ারি পর্যন্ত একটা নির্বাচনের মাস। মাত্র 2-1টি দল এটাকে সমর্থন করছে। আপনি কি তাদের স্বার্থে অথবা কোনো গোষ্ঠীর স্বার্থে অথবা তাদের কোটার মধ্যে পড়ে গেলেন কিনা? ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে রাজনীতিতে গভীর সংকট সৃষ্টি হবে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।
শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামায়াত। মৌলভীবাজারে পেশাজীবীদের সাথে মতবিনিময় সভায় এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারবো না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোনো নির্বাচন আমরা দেখতে চাই। এদিকে জাতীয় নির্বাচনের সময়সীমা নিয়ে ঐক্যমত্য নেই সাধারণ মানুষের মধ্যেও। কেউ চাইছেন দ্রুত নির্বাচন, কেউ বা জুলাই গণহত্যার বিচার এবং সংস্কারের পর। অনেকেই বলছেন সংস্কার, বিচার আর সংসদ নির্বাচন হোক সরল রৈখিক সময়ে। আলামিন হক অহনের রিপোর্ট। রাজা মন্ত্রীর এই দ্বৈরথ হাতির ঝিলের হিজল তলে। দাবার ঘরে ঘোড়ার দৌড়, মন্ত্রীর শক্তি, রাজার নিরাপত্তা একসাথে ঘুরছে আমিনুল ফিরোজদের চিন্তায়। চেকমেট ঘরে রাজা শেষ, রাজা মরে গেছে নেই। ঈদের ছুটিতে এসব ব্যবসায়ীরা দাবায় বিনোদন খুঁজলেও ঈদের আগের দিন প্রধান উপদেষ্টার নির্বাচনের রোডম্যাপ নিয়েও ভাবনা আছে তাদের মাঝে। বিচার হবে তারপরে নির্বাচন হওয়াটা আমি মনে করি, আমি না সাধারণ আমাদের দেশে 18 কোটি জনগণই চিন্তা করে যে 2-4টা হওয়া দরকার, তারপরে নির্বাচন হওয়াটা বেটার আমি মনে করি। নির্বাচন মানে আনন্দ হতে হলে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন লাগে। নির্বাচনটা হলে আরও দেরিতে হোক। সহকর্মী পরিবার নিয়ে ঈদের ছুটিতে ঢাকায় ঘুরতে এসেছেন এই চাকরিজীবীরা। ঈদ আনন্দে নির্বাচনী ভাবনা খুব একটা নেই তাদের মাঝে। আমরা যারা সাধারণ জনগণ তারা ঈদের আনন্দকে উপভোগ করার জন্য আসছি। ঈদ আনন্দটাকে আমাদের কাছে মুখ্য। সরকার যেভাবে চায় এবং জনগণ যেটা চাবে আসলে সেইভাবেই হবে, যেটা আর কি দেশের জন্য ভালো হয়। আগে সংস্কারটা দরকার, তারপরে সে অনুযায়ী যদি সরকার নির্বাচন করা হয়। দেশের যে অবস্থা তাতে দ্রুত নির্বাচন দরকার, সেটিই চাওয়া এই রিকশা চালকদের। দুই একজনের ভিন্ন মতো মিলল। যোদ্ধার মূল্য তার আসলে নির্বাচন দিয়ে দেওয়া অনেক ভালো। দেশটা একটু শান্তির দিকে বিচার সবই হইব ভাই, এই নির্বাচনের আগে হইব না। নির্বাচন হইলে সবকিছু ঠিক হয়ে যাবে ভাই। সাধারণ মানুষের মত, নির্বাচন, সংস্কার আর বিচারকে সমানভাবে গুরুত্ব দেওয়া উচিত অন্তর্বর্তী সরকারের। একটা বিচার এত দ্রুত সম্ভব না, এটা অনেক লেন্দি প্রসেস। এখন সেটা সরকারের উপর নির্ভর করবে, তারা মনে হয় না এটা আগে পারবে। রাজনৈতিক নেতৃবৃন্দ যারা আছে তারা যত আগে যাইতে পারবে তাদের জন্য ততই সুবিধা, খাইতে সুবিধা হয়। সব মিলিয়ে সাধারণ মানুষের চাওয়া দেশের কল্যাণে ঐকমত্য আসুক সবার মাঝে। আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। আগামীকাল যুক্তরাজ্য সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 4 দিনের সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। তার কাছ থেকে গ্রহণ করবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। এদিকে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চেয়ে চিঠি দিয়েছেন শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক। এই তথ্য দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। এদিকে কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। সোমবার 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধান উপদেষ্টা। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে দেখা করবেন তিনি। রাজা চার্লসের হাত থেকে নেবেন কিংস চার্লস হারমোনি অ্যাওয়ার্ড। 11 জুন প্রধান উপদেষ্টা ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। প্রধান উপদেষ্টার এই সফরে প্রবাসীদের সাথে সরকারের সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ হিসেবে দেখছেন ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটির নেতারা। ডক্টর ইউনূসকে স্বাগত জানাতে এরই মধ্যে প্রস্তুতি শেষ করেছেন তারা। এদিকে প্রধান উপদেষ্টার সফরের সময় চেয়ে শেখ রেহানার মেয়ে ও সাবেক ব্রিটিশ মিনিস্টার টিউলিপ সিদ্দিক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে চিঠি দিয়েছেন। এই তথ্য দিয়ে দ্য গার্ডিয়ান বলছে, দুদকের দুর্নীতির অভিযোগের বিষয়ে আলোচনা করবেন বলে চিঠিতে উল্লেখ করেছেন টিউলিপ। এদিকে এখনও চিঠি পাননি বলে যমুনা টেলিভিশনকে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গত 5 তারিখ থেকে বাংলাদেশে ঈদুল আজহার ছুটিতে পুরো বাংলাদেশ, সেই জন্য আমরা আসলে এই ধরনের যে কোনো চিঠি এসছে কিনা আমরা আসলে বলতে পারছি না, আসেনি এটুকু বলতে পারি। অন্তত চিফ অ্যাডভাইজার অফিসে এরকম চিঠি আমরা পাইনি। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। এক অন্যরকম ঢাকা, যেখানে নেই মিনিটে মিনিটে অসহনীয় হর্ন আর যানবাহনের জটলা। চিরচেনা রাজধানী যেন রয়েছে বিশ্রামে। রাজধানী আবারও পুরনো রূপে ফিরবে 10 দিনের ছুটি শেষে। আপাতত ঈদের আনন্দে ফাঁকা ঢাকার শান্ত পরিবেশ উপভোগ করছেন নগরবাসী। ব্যস্ততা থেকে ছুটি নিয়েছে অবিরাম ছুটে চলা তিলোত্তমা নগরী। ট্রাফিকের ধকলহীন রাস্তাগুলো আর ছুটিতে। অফিস পাড়ায় নেই ভিড়, রাস্তায় নেই যানবাহনের তারস্বরে চিৎকার। ফুটপাতগুলোও শূন্য। বাস, রিক্সা, সিএনজির হট্টগোলে যেখানে কান পাতা দেয়, সেই শহরে নেমে এসেছে
শান্তি। এই কটা দিন ঢাকা কারো কাছে শূন্য, আবার কারো কাছে স্বস্তির। ঈদের ছুটি উপভোগে তাই অনেকেই সপরিবারে বেরিয়েছেন ঘোরাঘুরিতে। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগির পর দিনই রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। সকাল থেকে বিভিন্ন উপায়ে ঢাকায় ফিরছেন তারা। ঈদের প্রথম দিন কমলাপুর রেল স্টেশন এবং সায়দাবাদ বাস টার্মিনালে দেখা গেছে যাত্রীদের ভিড়। ঢাকায় ফেরার পাশাপাশি রাজধানী ছাড়তেও চাপ ছিল। ঈদের একদিন পরে যাত্রীদের এমন চাপ চোখে পড়ার মতো। সাধারণত ঈদ এবং পরের দিন ফাঁকা থাকে ঢাকা, চাপ থাকে না রেল স্টেশন কিংবা বাস টার্মিনালগুলোতেও। তবে এবারে চিত্র পুরোপুরি ভিন্ন। এদিকে টিকিট না পাওয়ার ভোগান্তির পাশাপাশি আজও বাস টার্মিনাল এলাকায় ছিল যানজট, ফলে যাত্রীদের বসে থাকতে হয়েছে দীর্ঘ সময়। আমার ঈদের পরের দিন হাজির হতে হবে, সেই জন্য দ্রুত চলে আসা। আমি আরও 2 দিন পরে আসতাম, কিন্তু আমার ছোট ভাইকে আমি রিসিভ করার জন্যই মূলত আজকে চলে আসছি। করে দিয়েছিল 3 দিনের শেষ, কালকে থেকে ডিউটি থাকবো, ভালোই খেটেছি। আমি মসজিদের ইমাম, গরু কোরবানি করে আমাকে ছুটি দেওয়া হয়েছে, আমি মেয়েকে নিয়ে আজকে বরিশাল যাচ্ছি। চিন্তা করেছি ঈদের একদিন পরে গেলে হয়তো যানজটটা কম হবে, তো আজকে এসে দেখতেছি যে আসলে যানজটটা মনে হয় আরও বেশি। অন্য লেভেলে ঈদ আনন্দে মাতোয়ারা দেশ। সারা দেশের বিনোদন কেন্দ্রে ঢল নেমেছে মানুষের। জনসমুদ্রে পরিণত হয়েছে কক্সবাজার, সিলেট এবং পার্বত্য অঞ্চলেও একই চিত্র। সৈকতের প্রতিটি পয়েন্টে ভিড় জমিয়েছেন সমুদ্র প্রেমীরা। সুগন্ধা, লাবণী, কলাতলি সহ প্রত্যেক পয়েন্ট আনন্দ উচ্ছ্বাসের কেন্দ্র। পতেঙ্গা সৈকতেও একই চিত্র, জমজমাট হোটেল মোটেল ব্যবসা। পর্যটকদের ঢল। সিলেটেও বন্ধ থাকা সাদা পাথর খুলেছে, সকাল থেকে সেখানে মানুষের সমাগম। অনেকে আবার বেড়াচ্ছেন জাফলং, বিছানাকান্দি, রাতারগুল সহ দর্শনীয় অন্য স্পটগুলোতেও। পাহাড় প্রেমীরা ছুটছেন পার্বত্য অঞ্চলে। উৎসবমুখর রাঙামাটির সাজেক, বান্দরবানের রোমার বগালেক এবং থানচিতে তুমাতুঙ্গি পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা আংশিক তুলে নেয় অনেকেই ছুটছেন সেখানে। এদিকে নরসিংদীর ড্রিম হলিডে পার্কে উপচে পড়া ভিড় দর্শনার্থীদের। বেশি উচ্ছ্বাস ওয়াটার ওয়ার্ল্ডে। এছাড়া নাটোরে উত্তরা গণভবন বা দীঘা পতিয়া রাজবাড়িতে ঈদের ছুটিতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। একই চিত্র সারা দেশের পর্যটন কেন্দ্রগুলোতেই। ঈদের দ্বিতীয় দিনে রাজধানীর পরিচিত সব দর্শনীয় স্থানগুলোতে ভিড় করেছেন রাজধানীবাসী। ঈদের প্রথম দিন কোরবানির ব্যস্ততায় ঘর থেকে বের হতে না পারলেও উদযাপনের কমতি ছিল না মোটেই। রাজধানীতে পর্যাপ্ত ঘোরার জায়গা না থাকার আক্ষেপ ছিল অনেকের। রাজধানীতে উৎসব মানেই হই হুল্লোড়। পরিবারের ছোট বড় সব সদস্য মিলে ভিড় করেন নগরীর পরিচিত জায়গাগুলোতে। ঈদের ছুটিতে মিরপুরের জাতীয় চিড়িয়াখানায় ছিল উপচে পড়া ভিড়। প্রাণী দেখার পাশাপাশি পরিবার পরিজন নিয়ে উপভোগ করেছেন চিড়িয়াখানার ছায়া সুনিবিড় নির্মল প্রকৃতি। এবারের ঈদের ছুটিতে অন্তত 8 লাখ দর্শনার্থী ঘুরতে আসবেন চিড়িয়াখানায়, প্রত্যাশা কর্তৃপক্ষের। বাঘগুলো আমরা দেখেছি শুয়ে আছে, আর মানুষদেরকে দেখে চারদিক ঘুরছে। সজারও দেখেছি আর পাখি দেখেছি। ঈদ পরবর্তী 5-6 দিনে প্রায় 7-8 লক্ষ লোক আমাদের চিড়িয়াখানা ভিজিট করবেন। রাজধানীর যমুনা ফিউচার পার্কের যমুনা ফিউচার ওয়ার্ল্ডে আয়োজন করা হয় বর্ণাঢ্য ঈদ আয়োজন। ফান রাইডের পাশাপাশি বাঙালি সংস্কৃতিকে মাথায় রেখে আয়োজন করা হয় ঐতিহ্যবাহী পুতুল নাচ, ম্যাজিক শো আর মাস্কট শো। শিশুদের পাশাপাশি বড়দেরও আকর্ষণ করে। আমি এখানে অনেকগুলো রাইডসে উঠেছি আর অনেক মজা করেছি। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমি সবাই মজা করতে আসছি। রাজধানীর শিশু পার্কগুলোতেও ছিল চোখে পড়ার মতো ভিড়। বাবা মায়ের হাত ধরে শিশুরা উপভোগ করে পার্কের নানান ধরনের মজার রাইড। ঢাকাতে তো এমন খুব কম পরিবেশই আছে যেখানে মানুষ একটু বিনোদন করতে পারে, তো সেই উপলক্ষে এখানে আসা আর কি। এখন একটু ঘোরাঘুরি করে ভালো লাগছে, রাস্তাঘাট ফাঁকা, ঈদের সময় ভালো লাগছে। রাজধানীবাসীর অনেকেই ভিড় করেছেন হাতির ঝিল, রবীন্দ্র সরোবর সহ বিভিন্ন জায়গায়। নভ থিয়েটার, সামরিক জাদুঘরের মতো দর্শনীয় স্থানগুলোতেও ভিড় করেন নগরবাসী। ঈদের দ্বিতীয় দিন সন্ধ্যায় জিয়া উদ্যানে নামে উৎসবপ্রিয় মানুষের ঢল। নারী, পুরুষ, শিশু কিংবা বৃদ্ধ সবার পদচারণায় মুখর হয়ে ওঠে জিয়া উদ্যান ও তার আশপাশের এলাকা।
ঢাকায় তো ঘোরার মতো ওইরকম প্লেস নাই আসলে। প্লেসগুলো যদি আর একটু বাড়ানো যেত, কোথাও খালি জায়গা পাওয়া যেত, বাচ্চাদের জন্য আরো অনেক ভালো হতো। অনেক বাচ্চারা আসছে, অনেক ফ্যামিলি নিয়ে আসছে, যদি রাইডের ব্যবস্থা থাকে তাহলে বাচ্চারা আরো আসবে। রাজধানীবাসীর জন্য উপভোগ্য ঈদ উদযাপনের পরিবেশ তৈরিতে উদ্যোগ নেয়ার দাবি সবার। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। সরকার থেকে নৈরাজ্য প্রতিরোধে দেয়া হয়েছিল কঠোর হুঁশিয়ারি। বাণিজ্য মন্ত্রণালয় হতে দামও নির্ধারণ করা হয়েছিল, তবে তার কিছুই মানা হচ্ছে না গরুর চামড়া বেচাকেনায়। দেশের বিভিন্ন স্থানে নির্ধারিত দরের অর্ধেকেই চলছে বেচা বিক্রি। দাম না পেয়ে ভাগাড়ে গরু এবং খাসির চামড়া ফেলে দিয়েছেন অনেক ব্যবসায়ী। রাস্তার আশপাশে পড়ে আছে খাসির চামড়া, কিনছে না কেউ, তাই ফেলে দেয়া ছাড়া গতি নেই। খাসির চামড়াটা আসলে অনেকে নেয় না। খাসির চামড়া আপনি যদি ভাঙনাও হাত দেন তাও নিতে চাই না, যে না এগুলো নিব না, লবণ দিতে আমরা কষ্ট হয়ে যাবে বেশি। এগুলা আমি প্রায় 1200 মতন চামড়া ফেলাইছি। কোরবানির দিন থেকেই দেশের বিভিন্ন স্থানের চিত্র এমন। একেবারেই দাম না থাকায় খাসির চামড়া কেউই নিচ্ছে না। গর্ত করে পুঁতে রাখছেন পরিচ্ছন্নতা কর্মীরা। যদি একজন ঢাকার থেকে 5 টাকা দাম করতো না, লাভ কি? হিসাবে একটা চামড়ার মধ্যে লবণ লাগতেছে 5 কেজি 4 কেজি লবণ লাগে, 4 কেজি লবণের দাম কত? আমি সিটি কর্পোরেশন থেকে আসছি। বিভিন্ন খাসির চামড়াগুলা রুটে ঘাটে ছিটায় ফেলাই হয়ে গেছে, এইগুলা আমাদের নিয়ে আবার কাটতে হবে। আড়তগুলোয় গরুর চামড়া বেচাকেনা চললেও জমজমাট পরিস্থিতি নেই। বাণিজ্য মন্ত্রণালয় থেকে লবণযুক্ত চামড়ার দর 1150 টাকা নির্ধারণ করা হলেও সর্বোচ্চ 5 থেকে 700 টাকায় চলছে বেচা বিক্রি। সরকারি যে রেট দিছে, এই রেটে আমরা লাভবান হচ্ছি না, এতে আমরা লসের মধ্যে আছি। কালকে চামড়া বিক্রি করেছি 300 টাকা করে, আর আজকে একটা চামড়া নিয়েছি 3 লাখ টাকা গরুর দাম, সে গরুর চামড়া মাত্র 600 টাকার এসছে। সরকার থেকে একটা নির্ধারণ চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে, সেই নির্ধারণ করার দামটা ওরা দিচ্ছে না, যার কারণে আমাদের বিক্রিও হচ্ছে না। দাম বেশি একটা নাই, 500-600 টাকা করে কিনছি, বিক্রিও তো ওই দামে আবার দেয়, বেশি দাম দেয় না। এভারেজ মনে করেন 600 টাকা বিক্রি হচ্ছে, এভারেজ গাই যাই আড়িয়া মিলি। আর খাসির চামড়া ফেলে দাও, খাসির চামড়া নেয় না। চামড়া কিনে বিপাকে পড়েছেন মৌসুমী ব্যবসায়ীরাও। কেনা দামের চেয়েও অর্ধেকে বিক্রি করতে হচ্ছে। এদিকে দরপতনের কারণে চট্টগ্রামে বিক্রি করতে না পেরে ভাগাড়ে চামড়া ফেলেছেন অনেক ব্যবসায়ী। ফেলে চলে গেছে সব। কেন 50 টাকা করে মূল্য হচ্ছে, 100 টাকা করে মূল্য হচ্ছে, এগুলো ওরা কিনে আনে নাই। গরু কেনা 2,35,000 টাকা। এখন চামড়া কইছে টিভিতে শুনলাম যে 1150 সরকারি দর্জন করছে, এখন দেখার কাছে 400-500 টাকা, এখন তো জায়গায় ব্রেক। সরকার যেটা কইছে আমরা সেটা তো পাই না, এখন কইতে আছে চামড়া 400-500 টাকা। আমি মাল গ্রামে কিনেছি 400 টাকা পিস ভাই, 400 টাকা পিস কিনে নিয়ে আসি, এখানে বিক্রি করে আসছি, এখানে 325 টাকা দাম হয়। চামড়া কিনেছি 650-700, চামড়া বলতেছে 600 টাকা, আর 1 গেলা বলতেছে 100 টাকা, কি করে বেচবো? আমরা ঢাকা যে রেটে বিক্রি করবো সেটাই আমাদের রেট। আমাদের ট্যানারির মালিককে আমাদের বর্তমানে যে রেট দেবে সেইটাই। নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কাজে আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পশু চামড়া নিয়ে আরো খবর। রাজধানীর বৃহৎ চামড়ার আড়ত হলো পোস্তা। ঈদের দিন সেখানে সংগ্রহ হয়েছে 60,000 গরুর চামড়া। এসব চামড়া লবণ দিয়ে করা হচ্ছে সংরক্ষণ। ঈদের পরদিনও দাম পায়নি বিক্রেতা। বড় গরুর চামড়ার সর্বোচ্চ দাম উঠেছে মাত্র 800 টাকা। ঈদের দিনের মতোই পরের দিন ক্রেতা বিক্রেতার মধ্যে হয় বিতণ্ডা। কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতি বলছে এবারের চামড়া সংগ্রহ লক্ষ্যমাত্রা পূরণ হবে না। আর অন্যদিকে আমিনবাজার আড়তে ক্রেতা সংকট দেখা দিয়েছে। ঈদের পরের দিন বদলায়নি দৃশ্যপট, দাম নিয়ে হট্টগোল, বাকবিতণ্ডা। রাজধানীর সবচেয়ে বড় চামড়ার আড়ত পোস্তায় ঈদের পরদিনও সংগ্রহ করা হয় চামড়া, কিন্তু দাম নিয়ে আছে হতাশা। চারটা ওরা বলতেছে 800 টাকা গোড়া, আমার কিনায় 800 টাকা গোড়া। পরশুদিন বলছিল 900 গোড়া, আজকাল 700 গোড়া, আর দোকানে 800। এই অবস্থা, তো আমাকে গাড়ি ভাড়া কিনা লাভ কি পোষাইল। মাদ্রাসার প্রতিনিধি এবং মৌসুমি ব্যবসায়ীরা নিয়ে আসে চামড়া। ঢাকায় লবণযুক্ত প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করা হয় 65 টাকা। সেই হিসাবে একটি বড় কাঁচা চামড়ার দাম দাঁড়ায় 1200 টাকার বেশি। কিন্তু পোস্তায় চামড়ার দাম দেয়া হচ্ছে 600 থেকে 700 টাকা। 800 টাকায় বিক্রি হচ্ছে দু একটি। ভালো মাল
900, 1000, 800 যেটা চোখের দেখা। আমার মনে করেন যত ভালো মাল দেবো 25% বাদ দিব। এই যে খাটি যে আমরা বাল বাচ্চার মতো লিয়া লুচি করে যে খামো ওই জিনিসটা নাই। লক্ষ্যমাত্রার তুলনায় এবার 20% কম চামড়া সংগ্রহ হবে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশন বলছে সরকারের বেঁধে দেওয়া দাম কার্যকর করা কঠিন। 20% গরু কম স্লোটিং হয়েছে, চামড়াও কম আমদানি 20% হবে, এই পর্যন্তই। লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার সুযোগ সুবিধা নাই, তা আমাদের মার্কেটে 75,000 পর্যন্ত হয়েছে। এদিকে আমিনবাজার আড়তে ক্রেতা বেশ কম। দক্ষ শ্রমিক সংকটে থমকে গেছে কার্যক্রম। গরুর চামড়া বিক্রি হচ্ছে 600 থেকে 800 টাকার মধ্যে। লবণ লাগিয়ে চামড়া সংরক্ষণ করেছেন আড়তদাররা। 10টার মধ্যে 2টা আইছে, ওই 2টা 200 টাকা ধরছে, দেখা গেল এবার কমে গেছে। কিন্তু ভালো মালটা আমরা 800 টাকা দিই। চামড়া 2 টাকাও দাম বলে না। বকরি সরকার একটা রেট দিছে, ওই রেটে তো কেউ চামড়া নিতেও চায় না, দিতেও চায় না। যে এবার এসে ঢাকার ভিত্তিতে তো 800, 850, 900 করে আমি চামড়া আনছি, অনেক মাদ্রাসার মাল। বলা হচ্ছে সরকার ব্যবসায়ীদের সঙ্গে সমন্বয় করে চামড়ার দাম নির্ধারণ করেনি, এর ফলে ক্রেতা বিক্রেতার মধ্যে হচ্ছে তর্ক বিতর্ক। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। বিগত বছরগুলোর তুলনায় এবার পশুর চামড়ার দাম বেশি এমন দাবি করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। রাতে পুরান ঢাকার পোস্তা এলাকায় ঘুরে ব্রিফিংয়ে এমন দাবি করেন তিনি। এ সময় ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেন বাণিজ্য উপদেষ্টা। তিনি বলেন, আধা পচা চামড়া কম দামে বিক্রি হওয়া নিয়ে অপপ্রচার চলছে। এর দায় এককভাবে সরকারের উপর চাপানো ন্যাক্কারজনক বলে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টার পরামর্শে এবছর চামড়া সংরক্ষণ এবং মজুদের ব্যবস্থা করা হয়েছে বলেও জানান। কিছু মৌসুমি ব্যবসায়ী যাদের চামড়া সম্পর্কে কোনো ধরনের কোনো অভিজ্ঞতা নেই, তারা চামড়া নিয়ে আদা পচা করে ফেলছে। এই আদা পচা চামড়া 700-800 টাকায় বিক্রি হতো অনেক বেশি, আর যেটা ভালো চামড়া এটা 1200-1300 টাকায় বিক্রি হতো। এককভাবে দায় এবং এই কিছু মানে ডিসইনফরমেশন এবং ফলস ইনফরমেশন স্প্রেড করে বাজারকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়, এটা ন্যাক্কারজনক বলে আমি মনে করি। কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকের স্ত্রী নাসরিন সিদ্দিকের দাফন সম্পন্ন হয়েছে টাঙ্গাইলে। কালীহাতি উপজেলার ছাতিহাতি গ্রামে বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। এর আগে জোহরের নামাজের পর শহরের পিটিআই মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শনিবার রাতে রাজধানী ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নাসরিন সিদ্দিকী। কোরবানির মাংস কাটা নিয়ে বাক বিতণ্ডার জেরে ভাইয়ের হাতে ভাই খুনের অভিযোগ। এমন ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে। শনিবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল মিয়া। সকালে মরদেহ ময়নাতদন্ত শেষ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদের দিন কোরবানির মাংস কাটার সময় আকার ছোট বড় হওয়া নিয়ে দুলালের সাথে ছোট 2 ভাই রুবেল এবং আলমগীরের কথা কাটাকাটি হয়। এরই জেরে দুলালকে মারধরের পর মুখে বিষ ঢেলে দেওয়ার অভিযোগ ওঠে 2 ভাইয়ের বিরুদ্ধে। পরে পালিয়ে যায় অভিযুক্ত 2 জন। স্বজনরা জানিয়েছেন, জমিজমা নিয়ে ভাইদের মধ্যে আগে থেকেই বিরোধ ছিল। ঘটনা তদন্ত করছে পুলিশ। জানাবো পরিষ্কার পরিচ্ছন্নতার খবর। ঈদের প্রথম দিনের কোরবানির বর্জ্য মাত্র 8 ঘন্টার মাঝেই পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে দাবি ঢাকা দক্ষিণ সিটি প্রশাসকের। দ্বিতীয় দিনের বর্জ্য 6 ঘন্টার মধ্যেই পরিষ্কার হয়েছে। প্রায় একই রকম দাবি করা হয় উত্তর সিটির পক্ষ থেকেও। তবে সড়কের কিছু স্থানে রোববার দুপুর পর্যন্ত জমে থাকতে দেখা গেছে কোরবানির বর্জ্য। কোরবানির প্রথম দিনের 24 ঘন্টা পার না হতেই অনেকটাই পরিষ্কার রাজধানীর বিভিন্ন সড়ক। কোথাও জমে থাকা বর্জ্য পরিষ্কার হয়েছে, কোথাও করা হচ্ছে। শহর পরিষ্কার করতে কর্মীদের ছিল নিরলস প্রচেষ্টা, কিন্তু তারপরও কিছু সড়কে বর্জ্যের দেখা মেলে। রবিবার দুপুর 1টা পর্যন্ত মিরপুর 60 ফিট সড়কে জমে থাকতে দেখা যায় বর্জ্য। দুপুর 12টার পর তা পরিষ্কারের উদ্যোগ নেয় সিটি কর্পোরেশনের কর্মীরা। উত্তরের অনেক এলাকা পরিষ্কার থাকলেও কিছু কিছু সড়কে লক্ষ্য করা যায় কোরবানির বর্জ্য। ঢাকা দক্ষিণ সিটির বেশিরভাগ এলাকা থেকেই নির্ধারিত সময়ের মধ্যেই বর্জ্য অপসারণ হয়েছে। তবে চকবাজারের বিভিন্ন স্থানে দেখা মিলে বর্জ্যের, যেখানে প্রথম দিনের বর্জ্যের সাথে যুক্ত হয় দ্বিতীয় দিনের কোরবানির ময়লা। সরু গলির যেসব এলাকায় ময়লা জমা ছিল তা সরাতে সক্রিয় ছিল সিটি কর্পোরেশনের কর্মীরা।
এমন পরিস্থিতিতেই দুপুরে সংবাদ সম্মেলন করেন ঢাকা দক্ষিণের প্রশাসক। মাঠ পর্যায়ের কর্মীদের নিরলস চেষ্টার কারণেই 8 ঘন্টায় ঢাকা দক্ষিণ সিটি পরিষ্কার করা সম্ভব হয়েছে বলে দাবি তার। আমরা টার্গেট রেখেছি যে এই পরিমাণ আমরা 3 দিনে, প্রথম দিনেরটা আমাদের 100% হয়ে গেছে, সেকেন্ডের আমরা 6 ঘন্টা টাইম নিয়েছি। যেমন আপনারা দেখতেছেন এখনও ময়লা আসতেছে, যেগুলো আজকের কোরবানি হয়েছে, আর কালকের হয়তো টুকটাক অল্প স্বল্প কিছু হবে, সেগুলো আমরা সাথে সাথে ক্লিন করে ফেলবো। বর্জ্য পরিষ্কার বিষয়ে একই রকম দাবি করা হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকেও। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নজর দেব খেলার খবর ফুটবলে। 10ই জুন ম্যাচকে সামনে রেখে প্রথমবারের মতো বাংলাদেশ অনুশীলন করলো সিঙ্গাপুর দল। বাংলাদেশে এসে দারুণ লাগছে যমুনা টেলিভিশনকে জানান দলটির সবচেয়ে বড় সুপারস্টার ইকসান ফান্দি। হামজা সমিতকে নিয়ে ভীষণ সিরিয়াস দ্য লায়ন্স। How about Bangladesh? Very happy, very nice. Very good. টিম হোটেল থেকে মাঠে প্রথম প্র্যাকটিস সেশনে যাওয়ার পথে যমুনা টেলিভিশনকে ইকসান ফান্দির রিয়াকশন এমনই। বাংলাদেশে নেমেই সবকিছু দারুণ লাগছে। সিঙ্গাপুর দলের সবচেয়ে বড় তারকা তিনি। ম্যাচ শেষে এই হাসি থাকবে তো? বাংলাদেশ কাগজে কলমে এখন দক্ষিণ এশিয়ার সেরা দল। হামজা সমিতকে ওরা এতটা সমীহ করছে যে দলের সঙ্গে এসেছে 19 জন টিম অফিসিয়াল। প্লেয়ার সহ সিঙ্গাপুর দলের সদস্য সংখ্যা সর্বমোট 42। টিম হোটেলে ছোট ছোট মিটিংয়ে বাংলাবৎ কৌশলে ছকাচ্ছেন টিম অফিসিয়ালরা। শনিবার রাতে বাংলাদেশে নেমেই রবিবার সকালে গোপনে জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে সিঙ্গাপুর দলের টিম ম্যানেজমেন্ট। সিঙ্গাপুরের প্লেয়াররা যারা আছে তারা নিঃসন্দেহে ভালো প্লেয়ার, তো আমাদের আসলে ফোকাসটা রাখতে হবে আমাদের নিজেদের প্লেয়ারদের উপরই। আমরা আমাদের প্লেয়ার যারা আছে তাদেরকে আপনি জানেন যে যারা লাস্ট ম্যাচগুলো খেলেছে এবং সবাই কিন্তু ফর্মে আছে। উত্তরার এপিবিএন মাঠে ক্লোজ ডোরে 1 ঘন্টার বেশি সময় অনুশীলন সেরেছে সিঙ্গাপুর দল। সোমবার জাতীয় স্টেডিয়ামে শেষবারের মতো অনুশীলনের সুযোগ পাবে দ্য লায়ন্স। ওদের দলেও যে আছে সং উই ইয়ং, জ্যাকব মাহলা ও জিকোস চুয়ার মতো প্রবাসী ফুটবলার। বাংলাদেশ দলও কৌশল রপ্ত করতে এদিন অনুশীলন করল কিংস অ্যারেনায় ক্লোজ ডোরে। প্রতিটা ম্যাচের জন্য প্রেসিডেন্টের কিছু বার্তা থাকে, সেই বার্তাটা হলো যে প্রেসিডেন্ট বলেছে যে সবাই দেশের সবাই চাচ্ছে এই ঈদের সময় ঈদের আনন্দটা একটা জয় দিয়ে ভাগ করার। 10 জন দর্শকদের মনে প্রশ্ন, সমিত মিডফিল্ডে কার জায়গায় নামবেন? সোহেল রানা, জামাল ভুঁইয়া দুজনের একজন শেষ ম্যাচে গোল করেছেন, আরেকজন করিয়েছেন। তাই এই ম্যাচ দিয়ে জামাল ভুঁইয়ার অবসর নেয়ার গুঞ্জন সত্য হচ্ছে না। একটা পজিশনে যখন একাধিক রিপ্লেস করার মতো ফুটবলার থাকবে, সেটাই যে হবে শক্তিশালী দল। সেই দলটার নাম এখন বাংলাদেশ। যার যত সাবস্টিটিউট বেঞ্চটা ভালো থাকবে এবং অপশন বেশি থাকবে। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। কোচদের মাথা ঘামাইতে হয়। হামজা সমিতদের সিঙ্গাপুর ম্যাচে নিরাপত্তায় থাকবে সোয়াট টিম। সোমবার বেলা 11টায় জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে বাংলাদেশ পুলিশের বিশেষ এই ইউনিট। 4 জুন বাংলাদেশ ভুটান ম্যাচের এক পর্যায়ে বিশৃঙ্খলা হয়। দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামে ঢুকে পড়েন। 3 জন সমর্থক গ্যালারি টপকে মাঠেও ঢুকে যান। প্রীতি ম্যাচের সেই অব্যবস্থাপনার পর এবার বাড়তি সজাগ বাফুফে। 10 জুন এশিয়ান কাপ বাছাইয়ে তাই নিরাপত্তা আরও জোরদার করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রের অভিবাসন পুলিশ আইসিই এর কঠোর অভিযান এবং বেআইনি গ্রেপ্তারের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলেসে চলছে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ। শুক্রবার হোম ডিপো, গার্মেন্টস ওয়্যারহাউস সহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে 44 জনকে আটক করা হয়। প্রতিবাদে রাস্তায় নামে হাজারো মানুষ। একে অবৈধ সমাবেশ আখ্যা দিয়ে টিয়ার গ্যাস এবং স্টোন গ্রেনেড ব্যবহার করে পুলিশ। শনিবার দ্বিতীয় দিনে আরও তীব্র হয় বিক্ষোভ। কিছু স্থানে রাস্তা অবরোধ করে রাখে আন্দোলনকারীরা, জ্বালিয়ে দেয় আগুন। পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছোড়েন অনেকে। বিক্ষোভকারীদের দাঙ্গাবাজ এবং লুটের আখ্যা দিয়েছেন ট্রাম্প। চলমান অভিবাসন বিরোধী অভিযানে আটক হয়েছে প্রায় 200 অভিবাসী। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সবসময় সেরা স্বাদে। আর মাত্র একদিনের মাঝেই গাজা পৌঁছাবে ফ্রিডম ফ্লোটিলার
ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন। লাইভ লোকেশন ট্র্যাকারে বর্তমানে মিশরে অবস্থান করছে জাহাজটি। রোববারের সবশেষ তথ্য অনুযায়ী মিশরের উত্তরাঞ্চলীয় উপকূলীয় শহর রোজেটার কাছে রয়েছে ম্যাডলিন। গেল 1 জুন ত্রাণ নিয়ে গাজার উদ্দেশ্যে যাত্রা শুরু করে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলার জাহাজটি। জাহাজের 12 সদস্যের মাঝে রয়েছেন আলোচিত সুইডিশ পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গ। গাজার উদ্দেশ্যে রওনা দেওয়ার শুরু থেকে হামলার শঙ্কায় উদ্বিগ্ন গ্রেটা। গাজায় ম্যাডলিনকে পৌঁছাতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারিও দিয়েছে ইসরায়েল। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।